রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালায়। এর কয়েক ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ওয়াশিংটন হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে অবরোধ পুনর্বহাল করছে এবং এ পথ ব্যবহারকারী জাহাজগুলোর নিরাপত্তার বিনিময়ে অর্থ আদায় করবে। মার্কিন হামলার জবাবে ইরান, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত সংশ্লিষ্ট দুটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় একজন ভারতীয় নাবিক নিহত এবং 6 ভারতীয় ও 2 ইউক্রেনীয় সহ অন্তত 8 জন আহত হয়েছেন। 2 জাহাজেই আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। হামলার দায় স্বীকার করেছে IRGC। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বাহরাইন মঙ্গলবার ভোরে দেশজুড়ে সতর্কতার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়। একই সময় জর্ডানও জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র প্রণালীটির নিয়ন্ত্রণ ধরে রাখবে এবং নিরাপত্তা নিশ্চিত করার ব্যয়ের জন্য জাহাজ থেকে অর্থ আদায় করবে। অন্যদিকে চীন উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে দ্রুত হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল পুনঃস্থাপনের উপর গুরুত্ব আরোপ করেছে। বিশ্লেষকদের মতে, বিশ্বের গুরুত্বপূর্ণ এই জ্বালানি করিডোরে নতুন সংঘাত আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়াতে পারে। ইতিমধ্যে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 8% বেড়ে ব্যারেল প্রতি $81.92 পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার ইতালির রাজধানী রোমে নতুন দফার আলোচনায় বসেছে লেবানন ও ইসরায়েল। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিনের বৈরিতার মধ্যে গত 26 জুন ওয়াশিংটনে 5 দফা আলোচনার পর দুই পক্ষ একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছায়। এর লক্ষ্য ছিল ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘাতের অবসান ঘটানো এবং শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি করা। তবে হিজবুল্লাহ ওই চুক্তি প্রত্যাখ্যান করেছে, কারণ এতে সংগঠনটি নিরস্ত্রীকরণের কথা বলা হয়েছে। লেবাননের প্রেসিডেন্সি জানিয়েছে, রোমে পাঠানো প্রতিনিধি দলকে নির্দেশ দেওয়া হয়েছে যে পরবর্তী কোনো আলোচনা শুরুর আগে দক্ষিণ লেবাননের 2টি পরীক্ষামূলক এলাকা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের দাবি জানাতে হবে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েল সেনা সরিয়ে নিলে তারা ধাপে ধাপে ওই এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত। অন্যদিকে তেল আবিব ভিত্তিক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের বিশ্লেষক অর্না মিসরাহি বলেছেন, ইসরায়েল ধাপে ধাপে সেনা প্রত্যাহারে আগ্রহী, তবে শর্ত হলো প্রত্যাহারকৃত এলাকায় হিজবুল্লাহর কোনো উপস্থিতি থাকবে না এবং লেবাননের সেনাবাহিনী সেখানে নিরাপত্তা নিশ্চিত করবে। এদিকে গত শনিবার বৈরুতে মার্কিন সামরিক প্রতিনিধি দল লেবাননের সেনাবাহিনীর সঙ্গে সম্ভাব্য সেনা প্রত্যাহারের প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করেছে। বিশ্লেষকদের মতে, রোম বৈঠকে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা খুবই সীমিত, তবে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখা এবং কূটনৈতিক প্রক্রিয়া সচল রয়েছে এমন বার্তায় দেওয়াই এই বৈঠকের মূল উদ্দেশ্য হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইরান বিরোধী হামলা এবং আঞ্চলিক উত্তেজনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। তবুও বিশ্লেষকদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে ইরান হিজবুল্লাহকে নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানোর নির্দেশ দেওয়ার আগে সতর্কভাবে পরিস্থিতি বিবেচনা করবে। ইরানের পার্লামেন্ট কৌশলগত হরমুজ প্রণালী নিয়ে নতুন একটি বিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এই তথ্য নিশ্চিত করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, সোমবার রাতে মার্কিন ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনার পরপরই হরমুজ প্রণালী এবং আরব উপসাগরের নিরাপত্তা এবং টেকসই অগ্রগতির জন্য কৌশলগত পদক্ষেপ শীর্ষক বিলটি পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়েছে। আজিজের ভাষ্য অনুযায়ী এই বিলের উদ্দেশ্য হল হরমুজ প্রণালীর নিরাপত্তা, নৌ চলাচল ব্যবস্থাপনা এবং জাতীয় স্বার্থ রক্ষায় একটি সুসংহত আইনি কাঠামো তৈরি করা। তিনি বলেন, ইরান তার নিরাপত্তা সার্বভৌম স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপোষ করবে না এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে নতুন অবরোধমূলক ব্যবস্থা পুনর্বহালের ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এর জবাবে ইরানও কঠোর
অবস্থান গ্রহণ করেছে এবং সাম্প্রতিক দিনগুলোতে সামরিক তৎপরতা বাড়িয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়। ফলে এই অঞ্চলে যে কোনো সামরিক বা রাজনৈতিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে ইরানি পার্লামেন্টে উত্থাপিত নতুন বিলটি শুধু অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের উদ্যোগ নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলা এবং হরমুজ প্রণালীতে ইরানের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার রাজনৈতিক বার্তাও বহন করছে। ফলে এই বিলের অগ্রগতি এবং এর সম্ভাব্য বাস্তবায়ন মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমি নিয়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, সামরিক আগ্রাসন বা চাপ প্রয়োগ করে হরমুজ প্রণালী পুনরায় খুলতে পারবে না ওয়াশিংটন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন, জাতিগুলোর অধিকার এবং জনগণের মর্যাদার প্রতি সম্মান দেখাতে হবে। সোমবার এক জনসমাবেশে আক্রমি নিয়া বলেন, আমরা আগেই ঘোষণা করেছি যুদ্ধ, শত্রুতা বা যুক্তরাষ্ট্রের কোনো আগ্রাসনের মাধ্যমে হরমুজ প্রণালী কখনোই পুনরায় খোলা হবে না। তিনি জানান, গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্র সর্বশেষ সংঘাতের অবসানে একটি সমঝোতা স্মারক সই করে। ওই চুক্তির আওতায় ইরান 60 দিনের জন্য টোল মুক্তভাবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেয় এবং নিরাপদ চলাচলের জন্য একটি নির্দিষ্ট নৌপথ নির্ধারণ করে। তবে আক্রমি নেয়ার অভিযোগ, সমঝোতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র নির্ধারিত পথ এড়িয়ে একটি অবৈধ রুট ব্যবহার করে জাহাজ চলাচল করানোর চেষ্টা করে। এর জবাবে ইরান ওই করিডোর বন্ধ করে দেয় এবং জানিয়ে দেয়, ওয়াশিংটন আঞ্চলিক নৌ পরিবহনে হস্তক্ষেপ বন্ধ না করা পর্যন্ত তা পুনরায় চালু হবে না। তিনি আরো বলেন, সমঝোতা স্মারকে নির্ধারিত ব্যবস্থার বাইরে হরমুজ প্রণালীতে কোনো পদক্ষেপ নিলে ইরান দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দেবে। তার ভাষায়, হরমুজ প্রণালী পুনরায় চালুর একমাত্র উপায় হল যুক্তরাষ্ট্রের ইরানি জনগণের অধিকারকে সম্মান করা এবং যুদ্ধ সমাপ্তি চুক্তির সব শর্ত মেনে চলা। এদিকে আক্রমি নিয়া বিদেশি আগ্রাসনের সময় দেশজুড়ে জনগণের ব্যাপক উপস্থিতি ও সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থনের প্রশংসা করেন। তিনি দাবি করেন, শত্রুপক্ষ ইরানের ইসলামী শাসন ব্যবস্থা উৎখাতের পরিকল্পনা করেছিল, কিন্তু জনগণের ঐক্য এবং সমর্থন সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। তিনি আরো বলেন, গত 4 মাস ধরে জনগণ সশস্ত্র বাহিনীর পাশে থেকে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করেছে। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির জানাজা ও বিদায় অনুষ্ঠানে লাখো মানুষের অংশগ্রহণকে তিনি ইরানি জাতির ঐক্যের ঐতিহাসিক নজির হিসেবে উল্লেখ করেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক কর্মকাণ্ডের জবাবে তারা বাহরাইন ও জর্ডানে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আজ প্রকাশিত 3টি পৃথক বিবৃতিতে আইআরজিসি জানায়, প্রথম দফায় তাদের নৌবাহিনী বাহরাইনে মার্কিন অস্ত্র সহায়তা গুদাম, স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, মার্কিন সেনাদের আবাসন এবং কয়েকটি সামরিক রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালায়। তাদের দাবি, এসব স্থাপনা ধ্বংস করা হয়েছে। পরবর্তী বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তরে আঘাত হানে। হামলায় জ্বালানি সংরক্ষণাগারে আগুন লাগে এবং প্যাট্রিয়ট রাডার, বিমান নিয়ন্ত্রণ রাডার এবং সির্যাম আগাম সতর্কীকরণ রাডার ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়। একই দিনে প্রকাশিত আরেক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে। বাহিনীটির দাবি, ওই ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে হামলা পরিচালিত হয়েছিল এবং এবার সেই হামলার জবাব দেওয়া হয়েছে। আইআরজিসি স্পষ্ট করে বলেছে, এই অভিযান জর্ডানের জনগণের বিরুদ্ধে নয়, বরং শুধুমাত্র মার্কিন সামরিক উপস্থিতিকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছে। ইরানের দাবি, গত 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এরপর থেকে যুক্তরাষ্ট্র একাধিকবার ইরানের ভূখণ্ডে সামরিক পদক্ষেপ চালিয়েছে। এছাড়া পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত ওয়াশিংটন লঙ্ঘন করেছে বলে তেহরানের অভিযোগ। এদিকে আইআরজিসি আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরান নির্ধারিত নিরাপদ নৌপথ এড়িয়ে জাহাজ চলাচলে সহায়তা করার চেষ্টা করছে। এসব পদক্ষেপের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও কঠোর জবাব দেবে বলে সতর্ক করেছে আইআরজিসি। চীন ও ইরানকে অনেকেই ঘনিষ্ঠ সামরিক মিত্র হিসেবে দেখলেও বাস্তবতা ভিন্ন। দুই দেশের সম্পর্ক আদর্শিক বা আবেগের নয়, বরং পারস্পরিক কৌশলগত স্বার্থের উপর দাঁড়িয়ে। বেজিং ইরানকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করলেও তার জন্য সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো প্রতিশ্রুতি দেয়নি। দুই দেশের 25 বছরের সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে জ্বালানি, অবকাঠামো, ব্যাংকিং এবং
সামরিক প্রযুক্তিগত সহযোগিতার কথা থাকলেও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই। ফলে 2026 সালের ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পরও চীন কোনো সেনা, যুদ্ধজাহাজ বা ক্ষেপণাস্ত্র মোতায়েন করেনি। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কেবল সংঘাতের নিন্দা জানিয়ে শান্তির আহ্বান জানান। একই সঙ্গে চীন ও রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কূটনৈতিক উদ্যোগ নিলেও সরাসরি সামরিক সহায়তা থেকে বিরত থাকে। এই অবস্থান চীনের কৌশলগত বাস্তববাদকে স্পষ্ট করে। বেইজিং ইরানের কাছ থেকে নিষেধাজ্ঞার কারণে কম দামে তেল কিনে বিপুল কৌশলগত মজুদ গড়ে তুলেছে। বর্তমানে ইরানের তেল রপ্তানির প্রায় 90% চীনে যায়। অর্থাৎ চীন ইরানের অর্থনৈতিক অংশীদার হলেও যুদ্ধের অংশীদার নয়। তবে ইরানের পতনও চীন চায় না। এর প্রধান কারণ দুটি। প্রথমত, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এর মধ্যে মধ্য এশিয়া থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত স্থলপথের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ইরান। দেশটি পশ্চিমাপন্থী হয়ে গেলে চীনের স্থলভিত্তিক বাণিজ্য করিডোর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং উপসাগরীয় অঞ্চলে তার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয়ত, ইরানকে ঘিরে চীন ও রাশিয়ার একটি অভিন্ন কৌশলগত দৃষ্টিভঙ্গি রয়েছে। দুই দেশই মনে করে ইরানের সম্পূর্ণ পতন মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাব আরও বাড়িয়ে দেবে। তাই তারা কূটনৈতিকভাবে তেহরানকে সমর্থন দিলেও সরাসরি যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। চীনের আঞ্চলিক কৌশলে পাকিস্তানের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2020 থেকে 2024 সালের মধ্যে চীনের অস্ত্র রপ্তানির 60% বেশি গেছে পাকিস্তানে। 2025 সালে ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তানে চীনা নির্মিত J-10C যুদ্ধবিমান এবং PL-15 ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা আলোচনায় আসে। এতে স্পষ্ট হয় পাকিস্তান চীনের প্রথম সারির অংশীদার, যেখানে ইরানের অবস্থান তুলনামূলকভাবে দ্বিতীয় স্তরে। চীনের দীর্ঘমেয়াদী উদ্বেগ হল, ইরান যদি পশ্চিমা বলয়ে চলে যায় তাহলে পাকিস্তান পূর্বে ভারতের এবং পশ্চিমে পশ্চিমাপন্থী ইরানের মধ্যে কৌশলগতভাবে চাপে পড়বে। তাই বেইজিং এর কাছে ইরানকে পশ্চিমা প্রভাবের বাইরে রাখা শুধু মধ্যপ্রাচ্যের প্রশ্ন নয়, এটি চীন পাকিস্তান অংশীদারিত্ব রক্ষারও গুরুত্বপূর্ণ উপাদান। সামরিক সহযোগিতার ক্ষেত্রেও চীন সতর্ক অবস্থান নিয়েছে। বেইদু স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা, রাডার, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এবং গোয়েন্দা সহায়তা দিলেও সরাসরি সামরিক হস্তক্ষেপ করেনি। ভবিষ্যতে ইরান J-10C যুদ্ধবিমান, HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য আধুনিক অস্ত্র কিনতে আগ্রহী হলেও এসব সিদ্ধান্তে বেইজিং, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিক্রিয়ার বিষয়টি বিবেচনায় রাখছে। সব মিলিয়ে চীনের ইরান নীতি কোনো সামরিক জোটের প্রতিফলন নয়, এটি দীর্ঘমেয়াদী কৌশলগত ভারসাম্যের অংশ। বেইজিং ইরানের তেল কিনবে, সীমিত সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখবে, কিন্তু ইরানের হয়ে সরাসরি যুদ্ধে অংশ নেবে না। একই সঙ্গে ইরানকে পুরোপুরি পশ্চিমা বলয়ে চলে যেতেও দেবে না, কারণ সেটি বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ এবং পাকিস্তান কেন্দ্রিক আঞ্চলিক কৌশলের জন্য বড় ধাক্কা হবে। এই হিসাব ও দীর্ঘমেয়াদী নীতির মাধ্যমেই চীন মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব ধরে রাখার চেষ্টা করছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি শুধু তুরস্কের জন্য নয়, বরং ইসরায়েল, সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চল এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় বোঝা ও হুমকি। আবুধাবি ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। ফিদান বলেন, নেতানিয়াহু সরকারের নীতিগুলো শুধু আমাদের জন্য সমস্যা নয়, এগুলো ইসরায়েলের জন্য বোঝা, পুরো অঞ্চলের জন্য বোঝা এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি হুমকি। তবে আঙ্কারা ও তেল আবিবের মধ্যে উত্তেজনা সরাসরি সামরিক সংঘাতের রূপ নেবে এমন আশঙ্কা তিনি নাকচ করে দেন। তার ভাষায়, খোলাখুলি সংঘাতে জড়ানোর কোনো কারণ নেই। তিনি আরো বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শান্তি ও প্রজ্ঞার নেতা এবং তাকে কোনো উস্কানির মাধ্যমে সংঘাতে টেনে নেওয়া সম্ভব নয়। ফিদানের মতে, ইউরোপের অনেক নেতা এখন ইসরায়েলের নীতির ঝুঁকি উপলব্ধি করতে শুরু করলেও এই পরিস্থিতি মোকাবেলায় কার্যকর উপায় এখনো খুঁজে পাননি। তিনি সতর্ক করে বলেন, সিরিয়ায় স্থিতিশীলতা ও রাজনৈতিক অগ্রগতি নস্যাৎ করার যে কোনো চেষ্টা পুরো অঞ্চলের পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি গাজা উপত্যকা থেকে অনেকটাই সরে গেছে। ফলে ফিলিস্তিনিদের কাছে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলের উপর আরো বেশি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা জরুরি। তার মতে, গাজায় মানবিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সক্রিয় ভূমিকা নিতে হবে। আঞ্চলিক বিরোধ নিষ্পত্তিতে তুরস্কের ভূমিকার কথাও তুলে ধরেন ফিদান। তিনি বলেন, আমরা সবাইকে চিনি, প্রতিটি সংঘাতের গতিশীলতা সম্পর্কে আমাদের
ধারণা রয়েছে। তাই কি ঘটছে এবং কিভাবে সংঘাত বন্ধ করা যায় তা বোঝার ক্ষেত্রে আমরা সবচেয়ে উপযুক্ত অবস্থানে আছি। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানান। তার মতে এমন একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে যেখানে সব দেশের নিরাপত্তা, রাজনৈতিক স্বাধীনতা এবং সীমান্তের অখণ্ডতা নিশ্চিত থাকবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে বিভিন্ন দেশে তাদের মিত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি ছিল আগাম নিরাপত্তা নিশ্চিত করার কৌশল। অন্যদিকে ইসরায়েলও নিরাপত্তার অজুহাতে অঞ্চলের বিভিন্ন অংশে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। যদি এমন একটি নতুন নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় যা সব পক্ষের নিরাপত্তা নিশ্চিত করবে, তাহলে ইরানও আগের অবস্থানে ফিরে যেতে প্রস্তুত থাকবে বলে তিনি মনে করেন। তার ভাষায়, আমি বিশ্বাস করি ইরান বাস্তবতা অনুধাবন করার মতো যথেষ্ট পরিণত। ফিদান আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি হলে মধ্যপ্রাচ্যে আরও ইতিবাচক ও স্বাস্থ্যকর রাজনৈতিক আলোচনা শুরু করা সম্ভব হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে বলে মন্তব্য করলেও ফিদানের বিশ্বাস এটি টিকে থাকতে পারে। তিনি বলেন, প্রণালী দিয়ে জাহাজ চলাচল বাস্তবায়নের পদ্ধতি নিয়ে উভয় পক্ষের মধ্যে যোগাযোগের ঘাটতি ও ভুল বোঝাবুঝি থেকেই সাম্প্রতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলার পর তিনি সমস্যার মূল কারণ সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পেয়েছেন বলে জানান। ফিদানের মতে বর্তমান সংকটের একমাত্র কার্যকর সমাধান হলো উত্তেজনা প্রশমন। তিনি বলেন, উভয় পক্ষই আন্তরিকভাবে যুদ্ধবিরতি বজায় রাখতে এবং শান্তি চুক্তির দিকে এগিয়ে যেতে চায়। তবে ভুল যোগাযোগ, উস্কানি বা পাল্টা প্রতিক্রিয়ার কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার ঝুঁকি সবসময় থাকে। তাই সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সোমবার সফলভাবে প্রতিহত করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে অভিযান পরিচালনা করছে, এ তথ্য নিশ্চিত করেছে। সাম্প্রতিক এই হামলা ইয়েমেনের চলমান সংঘাতকে নতুন করে উস্কে দিয়েছে এবং উভয় পক্ষের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, হুথি বিদ্রোহীরা ইয়েমেন থেকে সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সেগুলো শনাক্ত করে এবং আকাশে সফলভাবে ধ্বংস করে দেয়। ফলে ক্ষেপণাস্ত্রগুলো কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি এবং তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। এই হামলার কয়েক ঘন্টা আগে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির সরকারি বাহিনী রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালিয়েছে। সরকারের দাবি, হুথিরা সরকারি বিমান চলাচলে বাধা দিয়ে ইয়েমেনি যাত্রীবাহী ফ্লাইট অবতরণ করতে দেয়নি। একই সঙ্গে তারা একটি ইরানি বিমানকে ইয়েমেনের ভূখণ্ডে অবতরণের অনুমতি দেয়, যা সরকারের ভাষ্য অনুযায়ী দেশের সার্বভৌমত্ব এবং আকাশ সীমা লঙ্ঘনের শামিল। সরকারি বাহিনীর এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হুথি গোষ্ঠী। সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, সানা বিমানবন্দরে চালানো হামলা কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলার জন্য সংশ্লিষ্টদের প্রতিশোধ ও শাস্তির মুখোমুখি হতে হবে। ইয়াহিয়া সারি আরও অভিযোগ করেন, সানা বিমানবন্দরে হামলাটি সরাসরি সৌদি আরব পরিচালনা করেছে। তার দাবি, এই হামলার মাধ্যমে সৌদি আরব ইয়েমেনে চলমান উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা এবং বিদ্যমান যুদ্ধবিরতি কার্যত ভেঙে দিয়েছে। তিনি ঘোষণা দেন, এর ফলে হুথি গোষ্ঠী আর যুদ্ধবিরতি বা উত্তেজনা প্রশমন চুক্তিকে কার্যকর বলে মনে করছে না। তবে হুথিদের এই অভিযোগের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। সৌদি আরব কেবল ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়টি নিশ্চিত করেছে এবং হামলার পেছনের অভিযোগ সম্পর্কে নীরব অবস্থান বজায় রেখেছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনা প্রবাহ ইয়েমেনের দীর্ঘদিন ধরে চলা সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হলে সীমান্ত জুড়ে নতুন করে সামরিক অভিযান, ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন আক্রমণ বাড়তে পারে। এর ফলে শুধু ইয়েমেন নয়, সমগ্র উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিও আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে। ইয়েমেনে এক দশকের বেশি সময় ধরে চলা সংঘাতে হুথি বিদ্রোহী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং সৌদি নেতৃত্বাধীন জোট পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। বিভিন্ন সময় জাতিসংঘ ও
আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী সমাধানে পৌঁছাতে পারেনি। সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা এবং সানা বিমানবন্দরকে কেন্দ্র করে পাল্টাপাল্টি পদক্ষেপ আবারও প্রমাণ করল যে দেশটির সংকট এখনো অত্যন্ত অস্থির এবং যে কোনো সময় আরো বড় আকার ধারণ করতে পারে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত সাম্প্রতিক দিনগুলোতে আরও তীব্র হয়েছে, যা শান্তি আলোচনার ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত 18 জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যত সংকটে পড়ছে। একই সঙ্গে ইরানের ক্ষমতা কাঠামোর ভেতরের বিভাজনও স্পষ্ট হয়ে উঠছে। এই পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে সম্ভাব্য ব্যর্থতার দায়ী হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যদিও আলোচনার মূল স্থপতি তিনি ছিলেন না। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি এক বিবৃতিতে জানান তিনি ব্যক্তিগতভাবে চুক্তির বিষয়ে ভিন্ন মত পোষণ করতেন। তবে প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ান, যিনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান, জাতীয় স্বার্থ ও রেজিস্ট্যান্স ফ্রন্টের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে এর দায়িত্ব গ্রহণ করেছিলেন। উল্লেখযোগ্য বিষয় হল আলোচনার নেতৃত্ব দেয়া সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিভাফের নাম ওই বিবৃতিতে একবারও উল্লেখ করা হয়নি। অথচ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে বলেছেন রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গালিভাফি ছিলেন আলোচনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। এর মাধ্যমে এমন একটি রাজনৈতিক কাঠামো তৈরি হয়েছে যেখানে সমঝোতা সফল হলে কৃতিত্ব যাবে গালিবাফ ও ক্ষমতা কেন্দ্রের কাছে, আর ব্যর্থ হলে দায় চাপানো হবে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের উপর। বিশ্লেষকদের মতে এটি ইরানের বর্তমান ক্ষমতার বাস্তব চিত্র তুলে ধরে। এই সমঝোতার পেছনে রয়েছে ইরানের প্রকৃত ক্ষমতাধর গোষ্ঠী, যাকে অনেক গবেষক সামরিক বুনিয়াদ জোট বলে অভিহিত করেন। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, আইআরজিসি, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এবং মোস্তাজ জাফান ফাউন্ডেশন, সেতাদ, ইমাম রেজা শ্রাইন ফাউন্ডেশনের মতো বৃহৎ ধর্মীয় অর্থনৈতিক প্রতিষ্ঠান নিয়ে গঠিত এই জোট ইরানের অর্থনীতির বড় অংশ নিয়ন্ত্রণ করে। তাদের নেতৃত্ব সরাসরি সর্বোচ্চ নেতার মাধ্যমে নির্ধারিত হয় এবং বেসামরিক তদারকি প্রায় অনুপস্থিত। তবে এই জোটের ভেতরেও মতপার্থক্য রয়েছে। একদিকে গালিবাফের নেতৃত্বাধীন বাস্তববাদী অর্থনৈতিক অংশ, যারা মনে করে অর্থনৈতিক পুনর্গঠন ও সীমিত আন্তর্জাতিক বিনিয়োগ ছাড়া স্থিতিশীলতা সম্ভব নয়। অন্যদিকে রয়েছে পায়দারি ফ্রন্টের মতো আদর্শিক গোষ্ঠী, যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সমঝোতাকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে এবং পশ্চিমা বিনিয়োগকে জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে। এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে সমঝোতা স্মারকের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রস্তাবিত $300 বিলিয়ন পুনর্গঠন ও উন্নয়ন তহবিল। গালিবাফপন্থীরা মনে করেন যুদ্ধোত্তর অর্থনীতি পুনরুদ্ধারে এটি অপরিহার্য। বিপরীতে পায়দারি গোষ্ঠীর দাবি এই তহবিল বিদেশি শক্তিকে ইরানের অর্থনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের সুযোগ করে দেবে। যদিও অভ্যন্তরীণ বিতর্কে গালিবাফের অবস্থান জয়ী হয়েছিল, বর্তমান সংকটের দায় তার উপর পড়ার সম্ভাবনা কম, কারণ তিনি দীর্ঘদিন ধরে আইআরজিসি ও সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহলের আস্থাভাজন। বিপরীতে পেজেশকিয়ানের রাজনৈতিক ভিত্তি দুর্বল এবং ক্ষমতা কাঠামোর ভেতরে তার নিজস্ব শক্তিশালী অবস্থান নেই। 2024 সালে প্রেসিডেন্ট হিসেবে তার উত্থানও এই বাস্তবতার ফল। সাবেক প্রেসিডেন্টদের মতো তার নিজস্ব রাজনৈতিক নেটওয়ার্ক, গণভিত্তি বা নিরাপত্তা সংক্রান্ত প্রভাব ছিল না, বরং একটি গ্রহণযোগ্য মধ্যপন্থী মুখ হিসেবে তাকে সামনে আনা হয়েছিল, যাতে জন অসন্তোষ কিছুটা প্রশমিত হয় কিন্তু প্রকৃত ক্ষমতার ভারসাম্যে কোনো পরিবর্তন না আসে। ফলে সমঝোতা সফল হলে তিনি আড়ালে থাকবেন, আর ব্যর্থ হলে দায়ভার তার কাঁধেই বর্তাবে। সাম্প্রতিক সময়ে আইআরজিসি ঘনিষ্ঠ কিছু গণমাধ্যম পেজেশকিয়ানের নীতির প্রতি সমর্থন দেখালেও বিশ্লেষকদের মতে এটি রাজনৈতিক সহানুভূতি নয়, বরং সমঝোতা বাস্তবায়নের স্বার্থে প্রেসিডেন্ট পদকে কার্যকর রাখা এবং প্রয়োজনে দায় চাপানোর জন্য এই অবস্থান। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত করছে ইরানের অভ্যন্তরীণ সংকট কেবল প্রেসিডেন্টকে ঘিরে নয়, বরং ক্ষমতাসীন গোষ্ঠীর ভেতরের দীর্ঘমেয়াদী মতবিরোধকে কেন্দ্র করে। এক পক্ষ অর্থনৈতিক পুনরুদ্ধার ও বাস্তববাদী কূটনীতির পথ খুঁজছে, অন্য পক্ষ স্থায়ী সংঘাত ও আদর্শিক অবস্থানকে টিকিয়ে রাখতে চায়। পেজেশকিয়ানকে দায়ী করার কৌশল হয়তো সাময়িকভাবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আড়াল করতে পারছে, কিন্তু এই বিভাজন দীর্ঘদিন চাপা থাকবে না। শেষ পর্যন্ত ইরানের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার নির্ধারণের লড়াই দেশটির ক্ষমতাসীন গোষ্ঠীর অভ্যন্তরেই সংঘটিত হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।